অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নারীদের জন্য চালু হলো গোলাপি বাস, চালক হেলপারও নারী। এবং দেশে সারের সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে, জানালেন কৃষিমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সংস্থা ও দপ্তরের অপ্রয়োজনীয় খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। বলেন, অন্তর্বর্তী সরকারের সময় রাজস্ব কর্মকর্তাদের দণ্ডের বিষয়টি বিবেচনা করা হবে। সরকার প্রধান আরও বলেন, যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে। সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দেশের অর্থনীতির প্রয়োজনীয় রাজস্ব সংস্থান সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করছি, আপনারাই এর ভিতরে আছেন, আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে, যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে প্রয়োজন নেই। এরকম অনেকগুলো জায়গা দেখছি আমরা খরচ হচ্ছে, সেখান থেকে পাবলিক এক্সপেন্ডিচারটা আমরা কমানোর চেষ্টা করছি। তবে অবশ্যই যেখানে প্রয়োজন আছে সেখানে তো অবশ্যই অর্থ ব্যয় করা, যেখানে যেই ফ্যাসিলিটি বা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমরা অবশ্যই করবো, যে সাপোর্টটা দরকার। নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম আর বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। গোলাপি রঙের এসব বাসের চালক ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। এরই ধারাবাহিকতায় সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নারীদের জন্য চালু হওয়া পিঙ্ক বাস সেবা আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় নারীদের জন্য চালু হওয়া বিআরটিসির পিঙ্ক বাস সেবা কেবল আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না জানিয়ে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে এই সেবার রুট ও বাসের সংখ্যা বাড়িয়ে দেশের আরও বিভাগে সম্প্রসারণ করা হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করব সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি। তার মধ্যে ঢাকাতে 10টি রুটে 10টি বাস চলবে, একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। চিটাগাংয়ে সম্ভবত একটি রুট, সেখানে 2টি দ্বিতল বাস চলবে। বগুড়াতে 2টি দ্বিতল বাস চলবে 2টি রুটে, অর্থাৎ 14টি বাস চলছে 13টি রুটে। আমার পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেছেন, প্রয়োজনের তুলনায় বর্তমানে দেশে গত বছরের চেয়ে বেশি সার মজুত রয়েছে। এরপরও সার নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এর পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, অনেক জায়গায় সরকারি গুদামে সার রাখার জায়গা নেই। সার নিয়ে কোনো সমস্যা নেই। সম্প্রতি সার বিতরণ নিয়ে নতুন নীতিমালা করা হয়েছে। এতে যারা বঞ্চিত হবেন বলে মনে করছেন তারাই সমস্যা তৈরি করছেন। এ সময় সেচ ব্যবস্থা নিয়ে মন্ত্রী বলেন, দেশের সব পাম্প সৌর বিদ্যুতের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সারে কোনো রকম কোনো শর্টেজ নাই, সারপ্লাস আছে আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে। বিশ্বাস করবেন, অনেক জায়গায় ওয়ার হাউসে জায়গা পাইতেছি না, অন্য জায়গায় প্রোটেক্ট করে রাখতে হইতেছে, কিছু করার নাই। অ্যাকচুয়ালি এই সারের যে ক্রাইসিসটা, এটা
আমি নির্দ্বিধায় বলতে পারি এটা প্ল্যান ওয়াইজ একটা ষড়যন্ত্রের অংশ। কিছু লাভ নাই, কিছু হবে না। আমাদের যত কিছুই করুক, ইনশাআল্লাহ আশা করি আস্তে এটা কন্ট্রোলে আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে তৈরি হওয়া নতুন ডিজিটাল ইকোসিস্টেমকে মানুষের কল্যাণে ব্যবহারের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। বিকেলে রাজধানীর একটি হোটেলে ইনফরমেশন ইন্টিগ্রিটি অ্যান্ড সোশ্যাল কোহেশন ডায়ালগ 2026 শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, তথ্যের সত্যতা, সামাজিক সংহতি এবং এআই এর প্রভাব মোকাবেলায় সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এআই এর দেয়া তথ্য যাচাই না করে অন্ধভাবে নির্ভর করার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেন তিনি। যখনই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কোনো প্রশ্ন করি, সহযোগিতা নেই, পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে চুরি করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নেই, তখন অনেক ক্ষেত্রেই তার উপরে খুব অন্ধের মতো নির্ভর করতে হয় এবং একথা না জেনেই নির্ভর করতে হয় যে সে আমাকে কোন পথে নিয়ে যাচ্ছে এবং তার প্রদত্ত তথ্য কতটা বস্তুনিষ্ঠ, কতটা বস্তুনিষ্ঠ না। সভ্যতা কিন্তু এই পর্ব অতিক্রম করছে। নিশ্চয়ই আপনারা শুনেছেন ইয়োবেল নাহারের কথা, যিনি জেরুজালেম ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক এবং পৃথিবীতে সম্ভবত এই নিয়ে সবচেয়ে বেশি যিনি কাজ করছেন তার মধ্যে তিনি অন্যতম একজন। বারবার মানুষকে সতর্ক করছেন এই বিষয় সম্পর্কে। অতএব আমরা এমন একটা কমপ্লেক্স ইকোসিস্টেমের মধ্যে ঢুকে পড়েছি যে আমাদেরকে সম্মিলিতভাবে এটা অনুধাবন করতে হবে। দ্রব্যমূল্য নিয়ে দেশের মানুষ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য কমানো একটি ধারাবাহিক প্রক্রিয়া। 6 মাসের মধ্যে দৃশ্যমান ফল প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। আজ সচিবালয়ে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ভারত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্যের পরিস্থিতিতে তিনিও সন্তুষ্ট নন। তবে মূল্য কমাতে একাধিক বিষয়কে একসঙ্গে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এত প্রতিবন্ধকতার মধ্যেও আল্লাহর মেহেরবানি, এটা কোনো কারো কৃতিত্ব না, আল্লাহর অশেষ মেহেরবানি এবং আমাদের ভোক্তাদের শৃঙ্খলার কারণে, উৎপাদকদের একনিষ্ঠতার কারণে আমরা দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতার মধ্যে রাখতে পেরেছি। এটা কিন্তু সোজা ব্যাপার না। এই জিনিসগুলি করার জন্য অনেকগুলি সাপোর্টিভ মেকানিজম দরকার। তো অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমরা যে কাজগুলি করছি, আমার মনে হয় আমরা লক্ষ্যের দিকে এগিয়ে চলছি। এখন আপনি যদি বলেন যে 6 মাসের মাথায় আমাকে দৃশ্যমান রেজাল্টগুলি এনে দেন, আপনার এটা বুঝতে হবে এই রেজাল্ট তৈরির জন্য একটা প্রক্রিয়া লাগে। সেই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার সময় আপনাকে দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া 2247 বন্দীর মধ্যে এখনও 690 জন পলাতক রয়েছে। 166 জনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত 9 বন্দী পালিয়ে গেলেও তাদের মধ্যে 6 জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বন্দীদের মোবাইল ফোন ব্যবহার রোধে কারাগারে হাই সিকিউরিটি জোন এবং কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম চালু করা হয়েছে। এছাড়া অনিয়মে জড়িত থাকার অভিযোগে 1000-এরও বেশি কারারক্ষী ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কারা মহাপরিদর্শক বলেন, কারাগার সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা পরিবর্তনে সংস্কার কার্যক্রম চলছে। আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 690 জন আমাদের এখনো পলাতক আছেন, তার মধ্যে 166 জনের তথ্য আমাদের কাছে আমরা এখনো রিট্রিভ করতে পারছি না। না, হ্যাঁ, নরসিংদী কারাগারের বাকিগুলো তথ্য আমাদের কাছে আছে এবং সুনির্দিষ্টভাবে তাদের নামে মামলা করা হয়েছে। আর এটাও 166 জনের ধীরে ধীরে ইমপ্রুভ করছে, বিকজ আদালত থেকে, কোর্ট থেকে আমরা আসলে ডাটাগুলো তো করছি, যেহেতু কারাগারের সব তথ্য এবং ইয়াগুলো সার্ভার তখন পুড়ে গিয়েছিল।
রপ্তানিতে অবদানের স্বীকৃতি দিতে এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস 2026 দেওয়ার ঘোষণা দিয়েছে এইচএসবিসি বাংলাদেশ। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এবার দশমবারের মতো এই পুরস্কারের আয়োজন করছে প্রতিষ্ঠানটি। তৈরি পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অসনাতন ও উদীয়মান ম্যানুফ্যাকচারিং এবং সেবা খাতে এই পুরস্কার দেওয়া হবে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশি রপ্তানিকারকদের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হবে। এইচএসবিসির গ্রাহক না হলেও সব রপ্তানিকারক বিনা মাশুলে অংশ নিতে পারবেন। বিজয়ীদের পদক দেওয়া হবে, তবে কোনো অর্থ পুরস্কার থাকছে না। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় 20 সেপ্টেম্বর। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম ক্যামেরা। এর ফলে মহাসড়কে চাঁদাবাজি কমবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এখন থেকে মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হবে। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম এআই ক্যামেরার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, মহাসড়কের চাঁদাবাজি মালিক বা শ্রমিক যে পক্ষ থেকেই হোক না কেন, এআই ক্যামেরায় সবকিছুই রেকর্ডেড থাকবে। এর ফলে চাঁদাবাজির প্রবণতা কমে আসবে। তিনি আরও বলেন, 3 হুইলারগুলো শুধু বাজার, ফিলিং স্টেশন ও ফিডার রোডে চলাচল করবে এবং কোনো অবস্থাতেই মহাসড়কে উঠতে পারবে না। মহাসড়কে উঠলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যামেরা, অটোমেটিক ক্যামেরা এবং এআই জেনারেটেড ফাইন সিস্টেমের আমরা ইন্ট্রোডিউস করেছি, যাতে কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক, যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে এবং টেলিফোনিক মেসেজের মাধ্যমে সে গাড়ির মালিকের কাছে, যার নামে রেজিস্ট্রেশন, তার কাছে সেই মেসেজ পৌঁছে যাবে। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। কুমিল্লার 14 গ্রামে স্ত্রী তানিয়া বেগমকে হত্যার দায়ে মোহাম্মদ আজাদ প্রকাশ ওরফে মোহাম্মদ আবুল আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 30,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এ রায় দেন। রায় ঘোষণাকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আজাদ আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, 2023 সালের 26 জুলাই দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী তানিয়া বেগমকে হত্যা করেন মোহাম্মদ আজাদ। ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের। চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আসাদ আলী ও জাবের আলী নামে 2 জন নিহত হয়েছেন। দুপুরে জেলার কানসাট সুলেমান মিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে আসাদ আলী ও জাবের আলী কানসাট থেকে একটি মোটরসাইকেলে শিবগঞ্জ যাচ্ছিলেন। এ সময় কানসাট সুলেমান মিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি রাসায়নিক বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদ। হাসপাতালে নেয়ার পথে মারা যান জাবের। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ ইমরানকে হাসপাতালে নেওয়া, পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতেও বলা হয়েছে। ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে তাকে হাসপাতালে নেওয়া ও পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ চেয়ে করা আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়। ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব বলেছেন, একদিন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে। এজন্য ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রামদেব। তিনি অভিযোগ করেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। ভারতের গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। রামদেব আরও বলেন, ভারতে হিন্দু, মুসলিম বা খ্রিস্টান কোনো ধর্মই হুমকির মুখে নেই, বরং ভারতের সম্মান ও মর্যাদা হুমকির মুখে রয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। টেস্ট ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করে নতুন কীর্তি গড়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গেল সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে লাহিরু কুমারার বলে ছক্কা হাঁকিয়ে এই মাইলফলকে পৌঁছান পান্ত। ১০০ ছক্কা পূর্ণ করতে তিনি খেলেছেন মাত্র ৪,৯১৮ বল। এক ইনিংসে ৫৩ বলে ক্যারিয়ারের ২০তম টেস্ট হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। পান্তের আগে টেস্টে ১০০ বা তার বেশি ছক্কার কীর্তি রয়েছে অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের। তবে সবচেয়ে কম বলে এর মাইলফলকে পৌঁছানোর রেকর্ড এখন পান্তের দখলে। ভারতের হয়ে টেস্টের সর্বোচ্চ ছক্কার তালিকাতেও ১০০ ছক্কা নিয়ে এককভাবে শীর্ষে উঠেছেন তিনি। মালদ্বীপে ৪ জাতির টুর্নামেন্টে মারামারির ঘটনায় বাংলাদেশের ফুটবলার আলামিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত জুনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের একটি ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তাকে এই শাস্তি দেওয়া হয়। তবে ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে আলামিনের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, কয়েকদিন আগেই আলামিনের নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে ফিফা। জাতীয় দলের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলা এই স্ট্রাইকার বয়সভিত্তিক দলেও খেলেছেন। এর আগে ম্যাচ ফিক্সিংয়ের দায়েও নিষিদ্ধ হয়েছিলেন আলামিন। ২০২০-২১ মৌসুমে আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ১ বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। এবার আন্তর্জাতিক ফুটবলে বড় শাস্তির মুখে পড়লেন এই তরুণ। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নারীদের জন্য চালু হলো গোলাপি বাস, চালক হেলপারও নারী। এবং দেশে সারের সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে, জানালেন কৃষিমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকে বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।